জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলের উত্তর অঞ্চলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে গাজা যুদ্ধে বিলীন হওয়া মুখের পুরো একটি প্রজন্ম। জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজায় ৬৪ জন নিহত, আহত শতাধিক। এরপর থাকবে বিক্ষোভ সংঘাতে থমথমে মণিপুর, রাজ্য ছেড়ে পালিয়েছেন ইন্ডিয়ান গভর্নর। আরও জানিয়ে দেব ছেলের মৃত্যু নিয়ে ট্রাম্পকে রাজনীতি বন্ধ করার আহ্বান। এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ইসরায়েলের উত্তর অঞ্চলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তর অঞ্চল লক্ষ্য করে প্রায় ১০০ রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ছোড়া হয়েছে অ্যান্টি ট্র্যাক গাইডেড মিসাইলও। এতে এক রিজার্ভ সেনা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জবাবে লেবাননের হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে হামলা পাল্টাপাল্টি হামলা উত্তপ্ত লেবানন ইসরায়েলি সীমান্ত। হামলা আর হুমকি ধামকিতে তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতিও। ৯ মাস আগে ইসরায়েলি ভূখণ্ডের হামাসের হামলার পর থেকে গাজায় প্রতিশোধমূলক নির্বাচনায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সংঘাত শুরুর পর ফিলিস্তিনের সঙ্গে একান্ত প্রকাশ করে লেবানন ইসরায়েলি সীমান্তে হামলা শুরু করে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতের মাত্রা বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই সীমান্তের দুই পাশ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গত ৯ মাসে লেবাননের ৪৬৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৯০ জন বেসামরিক ব্যক্তি ও ৩০৪ জন হিজবুল্লাহ যোদ্ধা। কঠোর ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত ১৫ ইসরায়েল সেনা ও ১১ বেসামরিক ব্যক্তি এ হামলায় নিহত হয়েছে। নিউজ RIM। গাজা যুদ্ধে বিলীন হওয়া মুখে পুরো একটি প্রজন্ম। ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন শিক্ষাবর্ষ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গত সোমবার। তবে ১১ মাস ধরে চলা ইসরায়েলি ভয়াবহ সামরিক আগ্রাসনের কারণে সব স্কুল বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার কোনো সুযোগ নেই গাজা শিক্ষার্থীদের। ইসরায়েলি গাজার বাসিন্দাদের সাথে বাড়িঘর থেকে সরে যাওয়ার নতুন নির্দেশ দিয়ে তারা ৫ সন্তানের একজনের টেক্সট মেসেজে রয়টার্সকে বলেছেন সাধারণত এই দিনটিতে আনন্দ করার কথা ছিল। শিশুরা নতুন পোশাকে, চিকিৎসক ও প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানে যাবে, কিন্তু সেখানে আজ আমাদের শুধু একটাই চাওয়া, আর কোনো সন্তান হারানোর আগেই যেন যুদ্ধটা শেষ হয়। যে কোনো সমাজের মতো গাজার ভবিষ্যৎ হচ্ছে সেখানকার শিশুরা, কিন্তু গাজার শিশুরাই যুদ্ধের লক্ষ্যবস্তু। এভাবে চলতে থাকলে তারা আমাদের অধিকার পুরোপুরি হারিয়ে পারে। ফিলিস্তিন হামলা জানিয়েছে গত বছরের অক্টোবরে হামাস যোদ্ধারা ইসরায়েলি শহরে হামলা চালানোর পর গাজা সব দেওয়া হয় এবং ৯০% স্কুল একেবারে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় এখনো যেসব স্কুল ভবন কিছুটা অক্ষত আসলো বাস্তুদের আশ্রয় কেন্দ্র পরিণত হচ্ছে। জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ বিষয়ক সংস্থা UNRWA সংস্থাটির যোগাযোগ পরিচালক জুলিয়েট তমা রয়টার্সকে বলেন, শিশুরা যত বেশি সময় বাইরে থাকবে তাদের শেখার ইচ্ছা তত কমে যাবে, শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিও বেড়ে যাবে। তারা বাল্য বিয়ে, শিশু শ্রম এবং সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগের মতো শোষণের শিকার হবে। ফলে শেষ পর্যায়ে তারা এক প্রজন্মের পরিণতি হওয়ার প্রবল ঝুঁকিতে পড়ে যাবে। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন দক্ষিণ ও মধ্য গাজায় পোলিও টিকা অভিযান এ পর্যন্ত অর্ধেকেরও বেশি কাছে পৌঁছে গেছে। প্রথম দফায় ৪ সপ্তাহ পর দ্বিতীয় দফার টিকা নিতে হবে। পরে সোমবার UNRWA এর যোগাযোগ পরিচালক জুলিয়েট তমা রয়টার্সকে বলেন, এই কর্মসূচি আওতায় ৪.৫ লাখ। প্রথম দফায় ৪ সপ্তাহ পর দ্বিতীয় দফার টিকা নিতে হবে। পরে সোমবার UNRWA যোগাযোগ পরিচালক জুলিয়েট তমা রয়টার্সকে বলেন, এই কর্মসূচির আওতায় ৪.৫ লাখ টিকা দেওয়া হয়েছে শিশুদের। গত বছরের ৭ই অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসনে শুরু হওয়ার এই পর্যন্ত ৪০,৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ছিটমহলটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি হামলায় গাজায় ৬৪ জনের নিহত হয়েছে, আহত শতাধিক। গাজা জুড়ে নিরাপত্তা ঘোষিত। বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রাণ গেছে কমপক্ষে ৬৪ জনের, আহত হয়েছে শতাধিক। আরও টার্গেট হয়েছে জাতিসংঘের পরিচালকের একটি স্কুল ভবন। মধ্য গাজায় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত আল জাউনি স্কুল হামলায় মৃত্যু হয়েছে শিশুসহ কমপক্ষে ১৮ জনের। এদের মধ্যে ৬ জন UNRWA এর কর্মী। ১১ মাসের যুদ্ধে একক হামলায় এটি জাতিসংঘের কর্মীদের সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। বোমার আঘাতে টুকরো টুকরো হয়ে যায় নিহতদের মরদেহ।
গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে স্কুল ভবনটিতে আশ্রয় নিয়েছিল 12,000 বাস্তুচ্যুত ফিলিস্তিনি। উত্তর গাজাতেও হয়েছে রাতভর বোমাবর্ষণ। সিরিজ হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 12 জনের, আহত বহু। তুফা, জেইতুন ও নাসের এলাকায় হয়েছে এসব হামলা। জাবালিয়া শরণার্থী ক্যাম্পে চালানো হামলায় প্রাণ গেছে 2 জনের। ইসরায়েলের দাবি, হামাসের কর্মকাণ্ডে সেন্টার লক্ষ্য করে হামলা হয়েছে। এদিকে বিক্ষোভ সংঘাতে থমথমে মণিপুর, রাজ্য ছেড়ে পালিয়েছেন গভর্নর। কারফিউ চলাকালে বিক্ষোভকারীরা, শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় মণিপুর রাজ্যের পরিস্থিতি এখন আরও থমথমে বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বুধবার রাজ্য জুড়ে নিরাপত্তা আরও জোরদার করতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। এরই মধ্যে বুধবার মণিপুরের রাজধানী ইম্ফল ছেড়ে আসামের গুয়াহাটিতে পালিয়েছেন গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য। এক সপ্তাহের বেশি সময় ধরে মণিপুরের বন্দুকযুদ্ধে, ড্রোন ও রকেট হামলায় এখন পর্যন্ত 11 জন নিহত হয়েছেন। তার জোরে মঙ্গলবার বেলা 11টা থেকে রাজ্যের 3 জেলায় কারফিউ জারি করা হয়। এছাড়া 15ই সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার। তাই পুরো বিশ্ব থেকে এখন কার্যরত বিভিন্ন এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে মণিপুর। তাই সেখানে আসলে হচ্ছেটা কি? বুধবার কারফিউয়ের মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গভর্নরের বাসভবনে অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে 50 শিক্ষার্থী আহত হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর মণিপুরের গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য বুধবার ইম্ফল থেকে গুয়াহাটি পালিয়েছেন। তিনি সকাল 10টার দিকে ইম্ফল ছেড়েছেন। লক্ষণ প্রসাদ আসামের গভর্নর হলেও অতিরিক্ত হিসেবে মণিপুরের দায়িত্ব পালন করেন। তবে এর বেশি তথ্য দিতে চায়নি ভারতীয় কর্মকর্তারা। জানা যায়, বুধবারে আসাম রাইফেলসের একাধিক ঘাঁটিতে বিক্ষোভ করেন স্থানীয় কুকিরা। মণিপুর থেকে সেনাদের সরে যাওয়ার দাবি তাদের। কয়েক অঞ্চল থেকে বিক্ষোভ সংঘটিত খবরও মিলেছে। এদিকে সংঘাতে উত্তাল মণিপুর নিয়ে ফের প্রশ্নবিদ্ধ হয়েছে ক্ষমতাসীন বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছে বিরোধী দল কংগ্রেস। এক সংবাদ সম্মেলনে মণিপুর কংগ্রেসের প্রধান কে মেঘা চন্দ্র বলেন, সরকার মণিপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। 16 মাসের ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৌনতা নিয়েও প্রশ্ন তোলা কংগ্রেস। গেল প্রায় 1.5 বছরে ইউক্রেন সহ বিশ্বের নানা প্রান্তে সফর করলেও সংঘাতে জর্জরিত মণিপুরের আসেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছেলের মৃত্যু নিয়ে ট্রাম্পকে রাজনীতি বন্ধ করার আহ্বান। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া সন্তানের মৃত্যুকে রাজনৈতিক লাভ এর জন্য ব্যবহার না করতে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের এক বাসিন্দা। একজন হাইতিয়ান অধিবাসী চালকের গাড়ির সঙ্গে স্কুল বাসে সংঘর্ষে তার সন্তান মারা গিয়েছিল। 2023 সালের আগস্টে হাইও ছোট শহর স্প্রিংফিল্ডে ওই দুর্ঘটনায় মারা যায় 11 বছর বয়সে এই ডেন ক্লার্ক। গত বছরে সেই ঘটনা সম্প্রতি জাতীয় রাজনীতির আলোচনা কেন্দ্রে আসে ট্রাম্প শিবিরের প্রচারণার পর। শহরটির হাইতিয়ান অধিবাসীদের সম্পর্কে প্রচারণা চালাতে তারা বিষয়টিকে সামনে নিয়ে আসছে। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে এই ডেনের প্রসঙ্গে টেনে ট্রাম্পের রানিং মেট জেডি ভান্স লেখেন, শিশুটিকে হত্যা করা হয়েছিল একজন হাইতিয়ান অধিবাসী। পোস্টের পর ওই দিনই সিটি কর্পোরেশনের এক সভায় এই ডেনের বাবা নাথন ক্লার্ক বলেন, কথাটা পুরনো ক্ষতকে জাগিয়ে তুলেছে। তারা রাজনৈতিক লাভের জন্য আমার ছেলের নাম নিচ্ছে এবং তার মৃত্যুকে ব্যবহার করছে। এটা এখনই বন্ধ হওয়া দরকার। ক্লার্ক আরও বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়নি। হাইতি থেকে আসা ওই অধিবাসীরা দ্বারা সংঘটিত দুর্ঘটনার কারণে তার মৃত্যু হয়েছে। এই ট্র্যাজেডির ঘটনা স্থানীয় রাজ্যে এমনকি জাতীয় পর্যায়েও মানুষকে ছুঁয়ে গেছে, কিন্তু এর মোড় ঘৃণার দিকে ঘুরিয়ে দিবেন না কেউ। হাতিয়ান অধিবাসীরা স্থানীয় বাসিন্দাদের পোষা প্রাণী ধরে খেয়ে ফেলছে এমন ভিত্তিহীন দাবিও ছড়িয়েছে ট্রাম্প এবং ভান্স। যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ইরানের উপর যুক্তরাষ্ট্র ও মিত্রদের আরোপ করা নিষেধাজ্ঞার কোনো সংকটের সমাধান করবে না, বরং এমন পদক্ষেপ নিতে নতুন সমস্যার অংশ বলেও একথা বলেছেন। এক্স বার্তায় এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি। আবারও দাবি করেন, রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দেয়নি ইরান। যুক্তরাষ্ট্র ইউরোপের 3 দেশের গোয়েন্দা তথ্য ও ত্রুটিপূর্ণ ওই ভিত্তিহীন বলেও দাবি করেন আব্বাস আরাকচি। সম্প্রতি ইরানের বিরুদ্ধে রাশিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ তুলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র
পেন্টাগনের দাবি মস্কো ফাদ-360 পাঠিয়েছে তেহরান, যা শীঘ্রই ব্যবহার করা হবে ইউক্রেনের বিরুদ্ধে রণক্ষেত্রে। এরই জেরে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও 3 ইউরোপীয় মিত্র ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। পাল্টা ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয় তেহরানও। ইরানের কাছ থেকে মিসাইল পাওয়ার খবর অস্বীকার করেছে মস্কো। খবর RIM।